আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটা পরিসংখ্যানের উপর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এটা কুমিল্লা বোর্ড 2023-এ এসেছিল। আমি একটু সাইডে লিখে রাখি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2023-এ এসএসসি পরীক্ষায় এসেছিল। তো অন্য বোর্ডের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে, এবং আশা করি এই অঙ্কটা করার সঙ্গে সঙ্গে আমাদের একটু বিভিন্ন বিষয়ে ঝালাইটাও হয়ে যাবে। তো চলো শুরু করি। একটা জিনিস বলে রাখি অঙ্কের শুরুতে, যে কোনো প্রশ্ন, বিশেষ করে সৃজনশীল প্রশ্ন, সেটা যেই বোর্ডেই আসুক না কেন, অন্য বোর্ডের পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা প্রশ্নটা যদি একটু পড়ার চেষ্টা করি, এখানে লেখা আছে কোনো বিদ্যালয়ের নবম শ্রেণীর 56 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ব্যবধানটা কেমন। 27 থেকে 36 এর মধ্যে নাম্বার পাইছে 7 জন, 37 থেকে 46 পাইছে 10 জন, এরকম করে 87 থেকে 96 পর্যন্ত নাম্বার পাইছে 4 জন। এই যে সারণীটা দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণী থেকে F1 এবং F2 নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের নাম্বার ক। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে প্রচুরকটা কি। যে কোনো জিনিস শুরু করার পূর্বে যদি ছোটোখাটো সংজ্ঞা আমাদের জানা থাকে, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়। পরীক্ষা আসুক বা না আসুক, আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো প্রথমে যদি প্রচুরকের সংজ্ঞাটা আমরা লিখি, প্রচুরক সম্বন্ধে আমরা যেটা জানি আমি একটু সাইট করে রাখি, সেটা হলো যে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাকেই উপাত্তের প্রচুরক বলে। তো আমরা যদি দেখি যে এখানে যে গণসংখ্যা আছে, কোনোটা আছে 7, তারপর আছে 10, 13, 9, 5, 8, 4, এর মধ্যে সর্বাধিকবার কোনটা আছে? সর্বাধিকবার আছে 47 থেকে 56 শ্রেণীতে অবস্থিত 13। যেহেতু এখানে সর্বাধিকবার উপস্থাপিত গণসংখ্যা হচ্ছে 13, সুতরাং এখানের প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে 47 থেকে 56। এই জিনিসটা যেহেতু আমরা জেনে গেছি, সুতরাং আমরা কিন্তু F1 এবং F2ও বের করতে পারবো। সেটা কিভাবে? আমরা এইভাবে যদি লিখি যে উদ্দীপক অনুযায়ী, উদ্দীপক এর গণসংখ্যা নিবেশন সারণী অনুযায়ী প্রচুরক শ্রেণী হচ্ছে কি? প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 47 থেকে 56, তাই তো? 47 থেকে 56। এখানে প্রচুরক হলো কত? 13। এখন প্রথম প্রশ্নটা কি? F1 আমরা জানি F1 সমান, সেটা কি? F1 সমান হচ্ছে প্রচুরক, আচ্ছা এখানে প্রচুরক গণসংখ্যা, তাই না? হলো 13। আচ্ছা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ কি হবে? পূর্ববর্তী শ্রেণীর
গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 13। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 13-র পূর্বে আছে 10। সুতরাং F1 হচ্ছে 3, একটা আমরা পাইলাম। এরপরে F2 মানে কি? F2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 13। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 9। তাহলে 13 থেকে 9 বাদ দিলে কত আসতেছে? 4। তাহলে আমাদের F1 এবং F2 কিন্তু বের হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং F1 প্লাস F2 সমান কত? একদিকে পাইলাম আমরা 3 আর একদিকে পাইলাম হচ্ছে 4, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 7। এই গেল আমাদের 2 মার্কসের প্রশ্ন। এখন আমরা একটা অতিরিক্ত জিনিস করব। প্রশ্নে যেমন খ নাম্বারে লেখা আছে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো, কিন্তু এটা মধ্যক নির্ণয় করে না বলে যদি লিখতো প্রচুরক নির্ণয় করো, তাহলে কি হতো? তাহলে যে জিনিসটা হতো আমরা সেই কাজটা এখন করব। আমরা যেটা করব যে এটা হচ্ছে গিয়ে বোনাস কি নির্ণয়? প্রচুরক নির্ণয়। কিভাবে সেটা? আমরা জানি কি জানি? আমরা জানি হচ্ছে প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। এখানে L সমান কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। সেটা কত? প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে 47 থেকে 56, সুতরাং এটা হবে 47। এরপরে F1 একটু আগে আমরা বের করছি, সেটা কত? সেটা হচ্ছে 3। F2 কত বের করছি? 4। এরপরে আমরা কি বের করব? H হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি মানে H, সেটা কত? আমরা দেখতে পাচ্ছি এখানে 37 থেকে 36, আবার 27 থেকে 36, আবার 37 থেকে 46, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখি 10। এখন এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, যেটা দাঁড়াচ্ছে যে L এর জায়গায় লিখব 47 যোগ F1 কত? 3, নিচে কত হবে? 3 যোগ 4 গুণ H কত? 10। এখন আমরা যেটা পাচ্ছি 47 প্লাস এখানে 3 10 30, নিচে হচ্ছে 7। তো আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নিই, যেটা পাচ্ছি যে 30কে যদি 7 দ্বারা ভাগ করি আমাদের আসতেছে কত? 4.29, তাই না? 47 যোগ 4.29, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 4.29 যোগ এখানে কত? 47, অর্থাৎ 51.29। এখানে একটু প্রায় কথাটা লিখে দেই, কারণ আমরা দশমিকের মাত্র 2টা ঘর নিয়েছি। তো এই হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়। তো পরীক্ষার হলে যদি মধ্যক না এসে যদি বলতো যে প্রচুরক নির্ণয় করো, আমরা কিন্তু নির্ণয়টা করতে পারবো। তো আমাদের প্রথম প্রশ্নটা শেষ। এখানে আমরা বোনাস সহ অঙ্কটা করলাম। এরপর আমরা খ নাম্বার অঙ্কটা করব। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে যে সারণীর মধ্যক নির্ণয় করো। তো মধ্যকটা নির্ণয় করতে গেলে আমাদের একটু জানা প্রয়োজন মধ্যক কাকে বলে। তো আমরা মধ্যক কাকে বলে এটা একটু লিখে ফেলি এরকমভাবে। এখানে মধ্যক কাকে বলে আমি লিখলাম, সেটা হচ্ছে পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের
ক্রমানুসারে সাজানো যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। অর্থাৎ এই যে আমরা ক্রমানুসারে যদি সাজাই, সাপোজ এখানে সর্বনিম্ন সংখ্যা আছে 27 এবং সর্বোচ্চ সংখ্যা আছে 96। এই যে এই বিষয়গুলোকে যদি যখনই আমরা একটু সাজাবো, সাজানোর পরে যেটা ঠিক মাঝখানে থাকবে সেটাই হচ্ছে কিন্তু মধ্যক। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা বিষয়ের প্রয়োজন। এক নম্বর হচ্ছে গিয়ে আমাদের শ্রেণীব্যাপ্তি দরকার হবে, তারপরে হচ্ছে আমাদের গণসংখ্যা দরকার হবে, এরপর আমাদের অ্যাডিশনাল যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের একটা নিবেশন সারণী তৈরি করতে হবে। তো সারণীটা যদি আমরা তৈরি করি তাহলে আমরা দাঁড়াই এইভাবে, যে আমরা যদি এইভাবে লিখি যে খ নাম্বার উদ্দীপকের সারণী হতে পাই। সারণীটা কি? আমি যদি সারণীটা একটু আঁকার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের সারণীটি। আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, এটা যেভাবে আছে আমি একটু সোজা করে আঁকলাম। এখন যেহেতু আমাদের মধ্যক নির্ণয় করতে একটা অ্যাডিশনাল জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করতে পারি? আমরা এখানে গণসংখ্যা প্রথম যেটা দেখতেছি সেটা হচ্ছে 7। ক্রমযোজিত গণসংখ্যা এখানে 7ই হবে। তারপরেরটা কি? এরপরেরটা হচ্ছে পূর্ববর্তী গণসংখ্যার যোগফল, অর্থাৎ 10-এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 7 আর 10 যদি আমি যোগ করি তাহলে পাবো 17। আবার 17-এর সাথে যখন আমি 13 যোগ করব তখন পাবো 30। 30-এর সাথে যখন 9 যোগ করব তখন পাবো 39। 39-এর সাথে যখন 5 যোগ করব তখন পাবো 44। 44-এর সাথে যখন আমি 8 যোগ করব তখন পাবো হচ্ছে 52। এবং ফাইনালি এই 52-এর সাথে যখন আমরা 4 যোগ করব তখন আমরা পাবো 56। আমরা এখানে দেখতে পাচ্ছি n সমান, অর্থাৎ গণসংখ্যা সমান হচ্ছে 56। তাই তো এখন মধ্যক বের করতে গেলে আমাদের কি কাজ করতে হবে? আমরা যদি এভাবে লিখি যে এখানে n সমান হচ্ছে 56 এবং n ডিভাইডেড 2, অর্থাৎ 56 ডিভাইডেড 2 ইকুয়ালস টু 28। অতএব আমরা যেটা লিখতে পারি, অতএব মধ্যক হলো 28তম পদের কি মান। এখন 28তম পদটা কোনটা? 28তম পদের অবস্থানটা কোথায়? এই যে আমরা প্রথম যেটা দেখতেছি যে প্রথম শ্রেণীতে আসে হচ্ছে 7টা পদ, তারপরে আসছে হলো 17টা পদ। আমরা যখন ক্রমযোজিত গণসংখ্যার কলামটা দেখব, এরপরে আমরা দেখতেছি এই যে 30 নাম্বার, মানে অর্থাৎ এখানে 18 থেকে যে 30 আসছে এই জায়গাতেই কিন্তু আমাদের কি মধ্যক শ্রেণীটা অবস্থিত। তাহলে আমরা মধ্যক শ্রেণীটা কি 28তম পদের অবস্থান আমরা যদি লিখি 28তম পদের অবস্থান, সেটা কোথায় অবস্থান হচ্ছে 47 থেকে 56 শ্রেণীতে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে কত? 47 থেকে 56। এটা তো আমরা জানলাম। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে মধ্যকটা বের করার। তাহলে মধ্যক বের করার সূত্রটা কি? আমরা জানি মধ্যক সমান হচ্ছে L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC, তারপরে কি ইন্টু H ডিভাইডেড FM। ডান পাশে আমরা এটার অর্থগুলো লিখব। সেটা কি? এখানে L সমান কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L হচ্ছে মধ্যক শ্রেণীর
নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা কত? মধ্যক শ্রেণী হচ্ছে 47 থেকে 56, তার নিম্ন সীমা হচ্ছে 47। একটা গেল। এরপরে আমাদের কাজটা কি? n/2, যেটা আমরা প্রথমেই বের করছি 28। তারপরে আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই যে এফসি বের করা। এফসি বের করা, এফসিটা কি? এফসি হলো যে আমরা যদি এইভাবে লিখি যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীটা হচ্ছে 47 থেকে 56, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 37 থেকে 46, এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 17। আমরা এখানে লিখলাম 17। তারপরে আমাদের কি বের করতে হবে? এফএম। এফএম মানে কি? এফএম মানে হচ্ছে কি? এফএমটা হচ্ছে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এই যে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 47 থেকে 56, এর গণসংখ্যা হচ্ছে 13। তাহলে আমরা লিখে ফেলি এখানে কত? 13। ফাইনালি যেটা, সেটা হচ্ছে এইচ অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি, সেটা কত? 10। তো অনেকের প্রশ্ন হচ্ছে 10 কিভাবে হতে পারে, যারা মনোযোগ সহকারে বা অনেকটা কনফিউশন হয়ে যেতে পারে যে 27 থেকে 36-এর পার্থক্য হচ্ছে গিয়ে 9, তাহলে 10 কেন হবে? আমরা যেটা জানি সেটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় যে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর যে পার্থক্য তার সাথে 1 যোগ করতে হয়, অথবা যে কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা তার পরবর্তী শ্রেণীর যে নিম্ন সীমা সেটার পার্থক্য কত। যেমন 27 এবং 37 এর পার্থক্য হচ্ছে 10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। তো এই মানগুলো আমরা কি করব? একে একে এখানে বসিয়ে দেব। এল কত? এল হচ্ছে 47 যোগ n/2 কত? 28 মাইনাস এফসিটা কত? এফসি হচ্ছে কত? 17। এফসি মানে কি? এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ইন্টু এইচ মানে 10 মানে শ্রেণীব্যাপ্তি, আর এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেটা কত? সেটা হচ্ছে 13। এখন 47 যোগ আমরা 28 থেকে যদি 17 বাদ দিই, 28 বিয়োগ হচ্ছে 17 কত আসতেছে? 11। এখানে আসতেছে 11 গুণ 10/13। এখন আমরা যদি ডাইরেক্ট করে ফেলি যে 11-এর সাথে যদি গুণ করি 10, তাহলে আসতেছে 110। 110কে যদি আমরা ভাগ করি 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে আসতেছে 8.46। তাহলে আমি লিখে ফেলি এখানে আসতেছে 47 আর এখানে আছে 8.46, তাহলে কত দাঁড়াচ্ছে? 55.46। এখানে আমরা একটা প্রায় দিয়ে দিই, কারণ আমরা পুরো জিনিসটা লিখি না। সহজেই কিন্তু আমরা মধ্যকটা বের করে ফেললাম। তো এভাবে হচ্ছে কি আমরা মধ্যক বের করব এবং প্রচুরক কীভাবে বের করব সেটাও আমরা অলরেডি দেখছি। এখন এই অংশটুকুর শেষ অঙ্কটা আমরা করে ফেলব। তো অলরেডি আমরা ক এবং খ শেষ করে ফেললাম। অনেক ধন্যবাদ এই পর্যন্ত যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছে। এখন গ নাম্বারটা চলো একসাথে করে ফেলি। গ নাম্বার অঙ্ক শুরুর পূর্বে একটা কথা বলে রাখি, যে কোনো জিনিস জানার আগে তার একটা বেসিক আইডিয়া আমাদের জানা প্রয়োজন। এখানে প্রশ্নে যেটা বলছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এখানে এটা না বলে যদি বলতো আয়তলেখা অঙ্কন করো অথবা অজীব রেখা অঙ্কন করো, তাহলে কিন্তু প্রশ্নের ধরনটা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমাদের জানা থাকতে হবে সব কিছুই। তো তোমাদের সুবিধার্থে আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, সেটা হচ্ছে এরকম যে পরীক্ষায় যেটাই থাকুক না কেন আমাদের এই বিষয়টা যদি জানা থাকে। যেমন এখানে যেটা বলছে যে আয়তলেখ যখন অঙ্কন করব তখন আমরা জানি যে কোনো লেখচিত্র অঙ্কন করতে গেলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকে, তাই তো? এক্স অক্ষ থাকে এবং ওয়াই অক্ষ থাকে। তো আয়তক লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে কি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। আর এই প্রশ্নে যেটা বলছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো,
এই অঙ্কনটা করতে গেলে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। কিন্তু প্রশ্নটা যদি এরকম থাকতো যে অজীব রেখা অঙ্কন করো, তাহলে আমাদের লাগতো কি শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা প্রশ্নটা যদি তাকাই, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, কিন্তু গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের একটা অ্যাডিশনাল জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। তো চলো আমরা শ্রেণীর মধ্যবিন্দুটির কাজটা করে ফেলি। আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার পাশাপাশি শ্রেণীর মধ্যবিন্দুটা কিন্তু করে ফেলছি। তো তোমাদের সুবিধার্থে আমি যে কাজটা করছি, লক্ষ্য করি যে আমাদের প্রশ্ন দেওয়া আছে 27 থেকে 36, এই যে 27 থেকে 36, গণসংখ্যা কত 7, এই যে 7, পুরো বিষয়টা আমি লিখে ফেলছি। এখন মধ্যবিন্দুটা কি, যে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু মধ্যবিন্দুটা বের হয়ে যাচ্ছে। তো 27 এবং 36 এর মধ্যবিন্দু হচ্ছে 31.5। একটা বের করার পরে যেহেতু শ্রেণীব্যাপ্তি হচ্ছে যে শ্রেণীটা আছে তার ব্যবধানটা কত দেওয়া আছে 10, তাই না? যেহেতু শ্রেণী ব্যবধান হচ্ছে 10, সুতরাং 31.5 থেকে জাস্ট 10 যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বের হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে লেখচিত্র, আমি একটা লেখচিত্র আগে থেকে এনে রাখলাম, কিন্তু তার আগে একটা বর্ণনার প্রয়োজন। তো বর্ণনাটা কি হতে পারে? বর্ণনাটা হতে পারে যে এভাবে লিখতে পারি আমরা, ছক কাগজে এক্স অক্ষে আমরা কি করব, এক্স অক্ষে যেহেতু আমরা এখানে শিখছি যে এক্স অক্ষে থাকবে শ্রেণীর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এক্স অক্ষে এক ঘরকে আমরা যেটা করব যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা যেটা করব, এক ঘরকে আমরা যেটা ধরবো এক ঘর নয়, আমরা একটা কাজ করি যাতে দেখতে সুন্দর লাগে। আমরা যেটা করতে পারি, প্রতি এক ঘর না লিখে লিখতে পারি প্রতি দুই ঘরকে কি করতে পারি, এক একক ধরে, 2 একক ধরে কি করব, শ্রেণী মধ্যমান এবং যেটা করব এবং হচ্ছে যে ওয়াই অক্ষ, এখানেও আমরা যে করব 2 ঘরকে এক একক গণসংখ্যা ধরে কি করব আমরা, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। গেল। আচ্ছা, এখানে আর একটা জিনিস কি করব, যেটা যে 31.5, এখানে আমরা শুরুর বিন্দু কি করব, 31.5 এর পূর্ববর্তী বিন্দু কোনটা হবে, 21.5, এবং আরেকটা কি করব, শেষ বিন্দু কত ধরবো, এখানে 91.5 আছে, সুতরাং আমরা দেখব 100.5 ধরে অঙ্কন করব। 0 হতে 21.5 বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের ছক কাগজ। আমি কিন্তু মার্কিংটা একটু আগে করে রাখছি, লক্ষ্য করি। এই হচ্ছে আমাদের 21.5, যেখান থেকে শুরু হয়েছে। এই হলো 21.5, তারপর 31.5, 41.5, 51.5, 61.5, এভাবেও কিন্তু আমরা কি করছি, প্রতি 2 ঘরকে এক একক ধরছি। তার মানে যে 21.5 থেকে 31.5 এর ডিফারেন্স হচ্ছে 10, কিন্তু আমরা ডিফারেন্স ধরছি কত, 20।
আর এখানে আমরা একটা ভাঙা চিহ্ন ব্যবহার করলাম। ভাঙা চিহ্নটা কেন ব্যবহার করছি? যাতে এখানে বোঝানো হয়েছে যে এই যে 0 থেকে 21.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে। ওকে, আমরা এখানে একটু দাগ দিয়ে দিই। আমরা যখন স্কেলের সহায়তা নিব তখন এই দাগগুলো আরও সুন্দর লাগবে, বাট আমি হাত দিয়ে করতেছি। এটাকে তোমরা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা, কারণ হাতের লেখাটা আমার অতটা সুন্দর না, আর তার মধ্যে দাগগুলো অতটা সুন্দর হচ্ছে না। আচ্ছা, এই গেল একটা। এরপরে আমরা এটা কি ধরছি? আমরা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবরকে আমরা কি ধরছি? আমরা ধরছি শ্রেণী মধ্য বিন্দু। আচ্ছা, এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখানেও আমরা দুইটা ঘরকে কি ধরছি? দুইটা ঘরকে ধরছি হচ্ছে গিয়ে 1 একক। তো প্রথম এই যে 5 আর 10 মিলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 5, এটা হলো 5। তারপর আবার যেটা হলো 5 আর 5 10, অর্থাৎ এটা হলো 10, তারপর 5 আর 5 10, এখানটা হলো 15, তারপরে এটা হচ্ছে 20। এরকমভাবে আমরা 2 একককে মানে 2 ঘরকে 1 একক ধরছি। তো এটাকেও আমি একটু দাগ দাগ দিয়ে দিই যাতে আমাদের অঙ্কনটা করতে সুন্দর হয়। এই হচ্ছে আমাদেরই, আমরা এখানে কত পর্যন্ত নিতে পারি? আমাদের 13 পর্যন্ত আছে সর্বোচ্চ, সুতরাং আমরা 20 পর্যন্ত নিছি। আই থিঙ্ক ইটস এনাফ। তো এইটুক যেটা আছে এইটা হচ্ছে গণ সংখ্যা। এখন আমরা মানগুলো বসাই। প্রথম যে মানটা বসাবো সেটা কি? সেটা হচ্ছে এখানে লেখা আছে যে 31.5 হচ্ছে 7, 31.5 এই হলো 5, এই হলো 10, 5 আর 10-এর মাঝখানে, তার মানে 2 একক যেহেতু, তার মানে একটা দুইটা, এই যে এখানে হইল গিয়ে আমাদের 7 গেল একটা, এই হলো আমাদের 7, আমরা মার্ক করে ফেললাম। এরপরে কত দেওয়া আছে? এরপরে যেটা আছে যে 37 মানে 41.5 হচ্ছে 10, 41.5 এই হলো আমাদের 10। এরপরে 51.5-এ কত আছে? 9, 51 না, তারপর আছে 51.5 আছে 13, 51.5 এই হলো 10 আর এই হলো 15, 15 আর 10-এর মাঝখানে এটা হলো কি আমরা 13 ধরলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 61.5 আছে 9, 61.5-এ আছে 9, এই হলো 61.5, 10-এর থেকে একটু নিচে হচ্ছে আমাদের 9। আচ্ছা, তারপরে হচ্ছে 71.5 কত আছে? 5, 5 মানে হচ্ছে এই যে 5, এই হলো আমাদের 5। তারপর আছে 81.5, 8, 8 এই হলো 81.5, এই হলো 10, 10-এর একটু নিচে হলো আমাদের 8। এরপরে কত? 91.5 আছে 4, 4 মানে হচ্ছে এই যে 5 তার একটু নিচে। এখন আমরা কি করব? এটাকে যুক্ত করে দেব। তো শুরুটা হয়েছে কত থেকে? 21.5 তো এখান থেকে আমরা যুক্ত করে দিয়ে এই 31.5-এ যোগ করলাম, এরপর 31.5 থেকে 41.5-এ যোগ করলাম, তারপর 51.5-এ যোগ করলাম, এরপরে যেটা করলো 81.5-এ যোগ করলাম, তারপরে এই যে 71.5-এ যোগ করলাম, এরপর 81.5-এ যোগ করলাম, 91.5-এ যোগ করলাম এবং ফাইনালি 105-এ গিয়ে এটা মিলে গেল। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, এটা কি আমাদের কাঙ্ক্ষিত গণসংখ্যা বহুভুজ। আমি একটু লিখে রাখি এখানে, গণসংখ্যা বহুভুজ। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করলাম। কিসের উপরে? আমরা পরিসংখ্যানের উপরে। পরিসংখ্যানের উপরে আমরা গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করলাম। এটা আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। একটা কাজ করি, এই যে আমরা করলাম এইটাকে একটু মার্কিং করে রাখি, তাই না? এই যে এখান থেকে এই যে আমরা একটু মার্কিং করে রাখি, এই যে মার্কিং করে রাখি যে জিনিসগুলো আমরা এইমাত্র করলাম। তো আশা করি অঙ্কগুলো সবাই তোমরা বুঝতে পারছো, মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে। এই ধরনের অঙ্ক যখন পরীক্ষা থাকবে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রশ্নটা বোঝা।
প্রশ্ন কঠিন হোক সহজ হোক যাই হোক না কেন, আমাদের যদি প্র্যাকটিসগুলো ভালো থাকে তাহলে যে কোনো প্রশ্ন আসলেই আমরা পারবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।